আজকে আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ অভিযোগপত্র নিয়ে কথা বলবো। ঢাকার মেরুল বাড্ডার ঘটনা। হ্যাঁ, আমার বাড়ি আমার ঘর নামে একটা প্রপার্টি কোম্পানি আর তার এমডি মোহাম্মদ মশিউর রহমানের বিরুদ্ধে। ঠিক, অভিযোগটা করেছেন ১৫৪ জন শেয়ার হোল্ডার একসাথে। তো এই অভিযোগপত্রটা আমাদের হাতে আছে, বেশ বিস্তারিত। অনেক ডিটেলস দেওয়া। আসলে এখানে তো শুধু বাড়ি পাওয়ার স্বপ্নভঙ্গের কথাই নেই, মানে মারাত্মক সব অভিযোগ, আর্থিক প্রতারণা, জালিয়াতি, এমনকি ভয়ভীতি, মারধরের কথাও বলা হয়েছে। আমাদের আজকের লক্ষ্য হলো এই অভিযোগপত্রে ঠিক কি কি দাবি করা হয়েছে, মানে অভিযোগকারীদের কথা অনুযায়ী ঘটনাটা ঠিক কি ঘটেছিল, সেটা একটু পরিষ্কার করে তুলে ধরা। একদম। তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। হ্যাঁ, ঘটনাটা ২০২২ সালের। এই ১৫৪ জন মানুষ তারা একটা নিরাপদ আশ্রয়ের আশায় জমি কিনেছিলেন মেরুল বাড্ডায়, প্রায় ৩৮ কাঠা জমি, তাই না? মোহাম্মদ মশিউর রহমানের মাধ্যমে। হ্যাঁ, ৩৮ কাঠা। তো কথা ছিল খুব সিম্পল, ৩ বছরের মধ্যে রাজুক থেকে প্ল্যান পাস হবে আর ফ্ল্যাটও বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু অভিযোগকারীরা বলছেন অন্য কথা। বছর তো পেরিয়েছে, কিন্তু তারা নাকি জমির দখলই বুঝে পাননি। আর বাড়ি বানানো শুরু হওয়া তো দূরের কথা। এখানে শেষ না মনে হয়, রাস্তার একটা বড় ইস্যু আছে। ঠিক ধরেছেন। এটাই হয়তো সবচেয়ে বড় ধাক্কা। মানে শেয়ার যখন বিক্রি করা হয়, তখন কাগজে দেখানো হয়েছিল প্লটের জন্য ২০ ফুটের রাস্তা থাকবে। আর পুরো প্রজেক্টে ঢোকার জন্য নাকি ৩০ ফুটের একটা রাস্তা, বেশ চড়া রাস্তা। কিন্তু বাস্তবে মানে অভিযোগটা কি? অভিযোগ হল, বাস্তবে প্রজেক্ট থেকে বের হওয়ার কোনো নিশ্চিত রাস্তা নেই। আরও গুরুত্বর যে বিষয়টা, সেটা হলো রাস্তার জন্য কিছু প্লটের জমি, মানে এ আর বি প্লট বলা হচ্ছে, সেগুলো নাকি কোম্পানি নিজেরই না। নিজের না মানে অন্যের জমি? অভিযোগটা সেরকমই। মানে ওই জমির মালিকদের কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি বা জমি ব্যবহারের আইনি ক্ষমতাও নাকি মশিউর রহমানের ছিল না। কিন্তু তারপরেও সেই জমির ওপর ভরসা করেই শেয়ার বিক্রি করা হয়েছে। বলেন কি? তাহলে তো শুরুতে একটা বিরাট সমস্যা। এরপর কি আর্থিক অনিয়মের অভিযোগগুলো সামনে আসে? হ্যাঁ, এরপর টাকার ব্যাপারটা আসছে। অভিযোগ অনুযায়ী রাস্তা চওড়া করতে হবে, ল্যান্ড ইউজ ক্লিয়ারেন্স আনতে হবে, মানে জমি ব্যবহারের সরকারি ছাড়পত্র। এই সব কথা বলে শেয়ার হোল্ডারদের কাছ থেকে নাকি ৭৬ লক্ষ টাকা নেওয়া হয়। ৭৬ লক্ষ? এটা তো অনেক টাকা। সেই টাকার কাজ হয়নি। অভিযোগকারীদের দাবি, ১ টাকার কাজও হয়নি, আর টাকা ফেরতও দেওয়া হয়নি। তাহলে টাকাটা গেল কোথায়? তারা চাননি ফেরত? অবশ্যই চেয়েছেন। অভিযোগপত্রে লেখা আছে, যখন খুব চাপ দেওয়া হলো, তখন মশিউর রহমান নাকি ৭৬ লক্ষ টাকার একটা চেক দেন। উহ, তাহলে তো টাকা পাওয়ার কথা। কিন্তু সেই চেক ব্যাংকে জমা দেওয়ার পর বাউন্স করে, মানে ডিসঅনার হয়ে যায়। অ্যাকাউন্টে টাকা ছিল না। আচ্ছা, মানে চেক দিয়েও টাকাটা দেওয়া হলো না। এখানেই শেষ না, অভিযোগ আরও মারাত্মক। বলা হচ্ছে, উল্টো কোম্পানির নাকি গত ৫ বছরের সব খরচ, এমনকি পুলিশকে বা ধরুন স্থানীয় মাস্তানদের টাকা দেওয়ার খরচ, এই সব মিলিয়ে প্রায় ৩৩ লক্ষ টাকার একটা বিল শেয়ার হোল্ডারদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কি অবস্থা! এটা তো অবিশ্বাস্য লাগছে শুনতে। দলিলের ব্যাপারেও কি কোনো জালিয়াতির অভিযোগ আছে? হ্যাঁ, অভিযোগগুলো সেদিকেও গেছে। যেমন ধরুন, ভুয়া পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করা, যার নম্বরও উল্লেখ করা হয়েছে ১৩,৪৬৬। আবার ভুয়া চুক্তিপত্র নম্বর ১৩,৪৬৫, এগুলো দিয়ে নাকি জমির মালিকানা দাবি করা হয়েছে। আরও আছে? আরও আছে। অভিযোগ করা হচ্ছে, মূল দলিলের নম্বর, যেমন ৮,৯৪৫, সেটা ঠিক রেখে জমির পরিমাণ বদলে দেওয়া হয়েছে। আবার ভুয়া নাম জারি করা হয়েছে, সেটারও নম্বর আছে ৪৭১৮১। এই নামজারি দিয়ে কি করা হয়েছে? অভিযোগ অনুযায়ী এই ভুয়া নামজারি করে ২১ জন শেয়ার হোল্ডার তৈরি করা হয়েছে। মানে কাগজে কলমে ২১ জন নতুন মালিক বানিয়ে তাদের নামে জমি দেখিয়ে দেওয়া হয়েছে। কিন্তু জমি তো সীমিত, তাহলে? সেটাই। ডিজিটাল সার্ভে যখন করা হয়, তখন নাকি দেখা যায় এই ২১ জনের নামে আসলে কোনো জমিই নেই ওখানে, পুরোটাই নাকি বানানো। তার মানে শুধু টাকায় নয়, একেবারে কাগজপত্রেও জালিয়াতির অভিযোগ উঠছে। পরিস্থিতি কি এর চেয়েও খারাপ দিকে গিয়েছিল? মানে ধরুন চাপ দেওয়া বা এরকম কিছু? অভিযোগকারীদের ভাষ্য হকে, হ্যাঁ। যখন শেয়ার হোল্ডাররা এসব নিয়ে প্রতিবাদ করতে শুরু করেন, টাকা ফেরত চান, তখনই নাকি ভয়ভীতি দেখানো, হুমকি দেওয়া শুরু হয়। হুমকি? কারা দিত? অভিযোগপত্রে স্থানীয় কিছু লোকের নাম বলা হয়েছে: ফয়সাল, সানি, হাসান, আলমগীর, ইকবাল, মনির।
বলা হচ্ছে এদেরকে নাকি পোষা হতো এবং এদের ব্যবহার করে শেয়ার হোল্ডারদের চাপ দেওয়া হতো। এমনকি ১ কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ। ১ কোটি টাকা চাঁদা আর সহিংসতার কথাও বলছিলেন। হ্যাঁ, একটা নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ আছে। ২০ জানুয়ারি ২০২৫ ইলিয়াস ভাই নামে একজন শেয়ার হোল্ডারকে নাকি হাসান আর ফয়সালের লোকেরা মশিউর আর আলমগীরের উস্কানিতে মারাত্মকভাবে জখম করে। একেবারে প্রাণনাশের চেষ্টা করা হয়। এই রকম একটা ঘটনার পর আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা কি ছিল? পুলিশ কেস হয়নি? কেস হয়েছে, কিন্তু অভিযোগপত্রে বাড্ডা থানা, বিশেষ করে সেখানকার ওসি এবং ডিবি পুলিশের একজন এসআই মোজাম্মেল, তাদের বিরুদ্ধে অসহযোগিতা আর পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়েছে। পক্ষপাতিত্ব মানে অভিযোগ হলো তারা মশিউর রহমানের পক্ষ নিয়ে কাজ করেছেন। এমনকি মশিউর রহমানের যে খরচের বিলের কথা আগে বললাম ৩৩ লক্ষ টাকার, সেই বিলে নাকি পুলিশকে ১.৫ লাখ আর ডিবিকে ২ লক্ষ টাকা দেওয়ার হিসাবও লেখা আছে। তাই নাকি? হ্যাঁ, অভিযোগকারীদের দাবি এটাই। আর এ কারণে নাকি পুলিশ কেসটা হালকা করে দিয়েছিল, ফলে আসামিরা খুব সহজেই জামিন পেয়ে যায়। আরও কোনো অভিযোগ আছে পুলিশের বিরুদ্ধে? আছে। অভিযোগ করা হয়েছে একজন আইনজীবী, নাম বলা হয়েছে সাইফুল ইসলাম সুমন, আর কিছু পুলিশ অফিসার এসআই মজুমদার, এসআই ইয়াসিন, এদেরকে ব্যবহার করে নাকি শেয়ার হোল্ডারদের বিরুদ্ধেই মিথ্যা ফৌজদারি মামলা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছিল। মিথ্যা মামলা? কি রকম? খুবই অদ্ভুত অভিযোগ, যেমন গায়ে লিপস্টিক লাগিয়ে মারধরের নাটক সাজানোর চেষ্টা। এরকম একটা পরিকল্পনার ফোন রেকর্ডিংও নাকি আছে। ও আচ্ছা, এই যে মোহাম্মদ মশিউর রহমান, তার নিজের ব্যাকগ্রাউন্ড নিয়ে আর কিছু জানা যায়? মানে অভিযোগপত্রে কি বলা আছে? অভিযোগকারীরা বলছেন তিনি নাকি নিজেকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয় দিতেন। কখনো বলতেন সিআইডি অফিসার, আবার রিহাব মানে রিয়েল এস্টেট ডেভেলপারদের যে অ্যাসোসিয়েশন বা রাজুক, এগুলোর সদস্য বলেও নাকি দাবি করতেন। যেগুলো সত্যি নয়। অভিযোগ অনুযায়ী এগুলো মিথ্যা দাবি। আর শুধু এই মেরুলবাড্ডার প্রজেক্টই না, তার অন্যান্য প্রজেক্ট যেমন আফতাবনগর, নন্দীপাড়া, বনশ্রী, সেখানেও নাকি একই রকম প্রতারণার অভিযোগ আছে। এত কিছুর পর শেয়ার হোল্ডাররা, মানে এই ১৪৯ জন মানুষ, তারা কি করলেন? তারা কি হাল ছেড়ে দিলেন? না, একেবারেই না। অভিযোগপত্র দেখে মনে হচ্ছে তারা বেশ ভালোভাবে সংগঠিত হয়েছেন। তারা নাকি প্রজেক্টের নিয়ন্ত্রণ এখন নিজেদের হাতে নিয়ে নিয়েছেন। কিভাবে? তারা ওখানে নিরাপত্তা প্রহরী বসিয়েছেন, সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন, আর সবচেয়ে বড় পদক্ষেপ হল তারা নিজেদের মধ্যে ভোটাভুটি করেছেন। ভোটাভুটি করে? হ্যাঁ, ভোটাভুটি করে মশিউর রহমানকে বাদ দিয়ে দিয়েছেন। সিদ্ধান্ত নিয়েছেন তারা নিজেরাই এই নির্মাণ কাজটা এগিয়ে নিয়ে যাবেন। আচ্ছা, তাহলে এখন তাদের মূল দাবিগুলো কি দাঁড়াচ্ছে? মানে তারা ঠিক কি চান? তাদের দাবিগুলো বেশ পরিষ্কার। প্রথমত, ওই যে ৭৬ লক্ষ টাকা নেওয়া হয়েছিল কাজের নামে, সেই পুরো টাকাটা ফেরত দিতে হবে। ঠিক। তারপর? দ্বিতীয়ত, তাদের কেনা জমির পুরো দখল বুঝিয়ে দিতে হবে, রাস্তাসহ। মানে যে রাস্তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, ওই যে ২১ জন ভুয়া শেয়ার হোল্ডার বানিয়ে যাদের জমি দেখানোর চেষ্টা করা হয়েছিল, সেই প্রতারিত শেয়ার হোল্ডারদের জন্য ক্ষতিপূরণ আদায় করতে হবে। আর মশিউর রহমানের কোম্পানির ব্যাপারে? হ্যাঁ, চতুর্থ দাবি হল মশিউর রহমানের কোম্পানির রিহাব আর রাজুকের যদি কোনো সদস্যপদও থেকেও থাকে সেটা বাতিল করতে হবে। আর আইনি ব্যবস্থা? অবশ্যই। পঞ্চম এবং শেষ দাবি হল মশিউর রহমান, তার সহযোগী আইনজীবী সুমন, যে সন্ত্রাসীদের নাম এসেছে তারা, এবং যে পুলিশ কর্মকর্তারা এই ঘটনায় জড়িত বলে অভিযোগ, তাদের সবার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। তাহলে পুরো বিষয়টা যদি সংক্ষেপে দেখি, একদল মানুষ, অনেকগুলো পরিবার নিজেদের একটা বাড়ির স্বপ্ন নিয়ে বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করল। কিন্তু অভিযোগ অনুযায়ী তারা শুধু যে বাড়ি পেলেন না তাই নয়, বরং পড়লেন এক জটিল প্রতারণার জালে। আর্থিক ক্ষতি, জালিয়াতি, এমনকি শেষে শারীরিক নির্যাতনের শিকার হওয়ার মতো ঘটনা ঘটল। খুবই উদ্বেগজনক একটা চিত্র। একদম। আর এখানেই একটা বড় প্রশ্ন সামনে আসে, তাই না? যখন এইরকম বড় একটা বিনিয়োগে, যেখানে অনেক মানুষের স্বপ্ন আর সঞ্চয় জড়িত, সেখানে যদি এমন বহুমুখী প্রতারণার অভিযোগ ওঠে, আর তাতে যদি ক্ষমতাশালী বিভিন্ন পক্ষের যোগসাজেশের ইঙ্গিত থাকে, তখন এই সাধারণ বিনিয়োগকারীদের জন্য ন্যায় বিচার পাওয়াটা আসলে কতটা কঠিন হয়ে দাঁড়ায়।
এই জাল থেকে বের হওয়ার পথটাই বা কি? এটা আসলেই আমাদের সবার ভাবা দরকার।